দায়বদ্ধতা আপনার উপরে আসবে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণতার তৃণ সমুদায়ে। সুতরাং এই হোমিওপ্যাথি জগতে আমরা যেহেতু আছি, সেই হোমিওপ্যাথি জগতে অনৈতিক পথে যারা আছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানানো যে এই পথটা আসলে তো অনৈতিক, এই পথটা মানুষের অকল্যাণের, এই পথটা মানুষের ক্ষতি, সুতরাং এই পথ থেকে আপনারা এই পথে চলে আসেন। আমরা আমাদের সে নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি। রেপার্টরি বেসিক বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। তো এখন আমি আজকে রেপার্টরির রুব্রিকগুলো ফাইন্ড আউট করার জন্য যে 16টা স্তর আছে বা 16টা ভাগে রেপার্টরি, ক্যান্ট রেপার্টরিতে 16টা স্তরে বা 16টা ভাগে যে ভাগ করা আছে, 16টা স্তরে সবগুলো রুব্রিক প্রথম পৃষ্ঠা থেকে 1423 পৃষ্ঠা পর্যন্ত। এই যে রুব্রিক গুলো 75,000 বা 76,000 মতান্তরে 76,000 যে রুব্রিক আছে, এই রুব্রিক গুলো যে স্তরে সাজানো আছে, এই স্তরগুলো আমরা যে যত দ্রুত রিয়েলাইজেশনে নিয়ে আসতে পারবো, যত দ্রুত স্পষ্টভাবে বুঝতে পারবো, যত ক্লিয়ার বুঝতে পারবো, তত দ্রুত আমরা একটা রুব্রিক সাথে সাথে আমরা পেয়ে যাব। কোনো পেশেন্ট যদি আমার সামনে আসে, পেশেন্ট একটা লক্ষণের কথা বললেন, সেই লক্ষণটা কোথায় আছে সেটা পেশেন্টের মতো করে বলবেন, রোগী রোগীর মতো করে বলবেন। আমি আমার প্রসেসর দিয়ে রেপার্টরিতে এইটা কিভাবে আছে, এই রুব্রিকটা কিভাবে আছে এবং কোথায় আছে, আমার প্রসেসর দিয়ে, তার মানে আমাদের মস্তিষ্কের প্রসেসর দিয়ে সেটা তাৎক্ষণিকভাবে যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবো তত কোনোভাবে লেফট হয়ে গেছে। কথা তো শোনা যাচ্ছে স্যার, লিফট হয়ে গেছে মনে হয়, মানে লিফট হয়ে গেছে মনে হয়। ও আচ্ছা, এই এখানে আবার দুষ্টু আছে তো একটা, সেই দুষ্টুটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে। ওকে ওকে, এখন শোনা যাচ্ছে তো? স্যার একজন, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, একজন অনুরোধ করেছেন যে প্রথম থেকে আবার একটু রিপিট করার জন্য। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে রিপিট করছি যে আমরা রেপার্টরির যে প্রথম ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো খুব সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আলোচনা করে তারপরে আমরা এই 16টা স্তর আমাদের রেপার্টরি থেকে দেখে নেব। প্রথম যদি আমরা আসি যে রেপার্টরি কাকে বলে, যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ থাকে, তাকে রেপার্টরি অব দি হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বলে। আমি রিপিট করব না, কারণ এই ক্লাসগুলো তো যেহেতু আলোচনা হয়েছে, যদি এটা রিপিট করতে যাই তাহলে সময় অনেক বেশি লেগে যাবে। তারপরে আমরা আসি রুব্রিক কাকে বলে। রুব্রিক আর লক্ষণ একই বিষয়। যখন ম্যাথমেটিকাতে আলোচনা করব সেটা লক্ষণ, আর যখন রেপার্টরিতে আলোচনা করব সেটা রুব্রিক। তো রুব্রিক হলো সাধারণত দুই প্রকার, যে প্রধান রুব্রিক, সাব রুব্রিক। সাবের আবার সাব রুব্রিক থাকতে পারে, সেটা আমরা যখন রেপার্টরি পড়বো, রেপার্টরি থেকে রুব্রিক ফাইন্ড আউট করব, তখন আমরা এটা বিস্তারিত জেনে নেব।
প্রধান রুব্রিক হলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লেখা থাকে এবং সেটা বোল্ড করা থাকে। আর সাব রুব্রিক হলো প্রধান রুব্রিকের ঠিক নিচে একটু ডান দিকে ভিতরের দিকে লেখা থাকে, সেটা হলো সাব রুব্রিক। সাবের সাব থাকতে পারে, তার সাব থাকতে পারে, এরকম অনেক রুব্রিক থাকতে পারে। আচ্ছা, আমরা তাহলে প্রধান রুব্রিক, সাব রুব্রিক বুঝলাম, এবং প্রধান রুব্রিক এবং সাব রুব্রিকের জেনারেল যে নিয়মটা, এবং সবগুলো নিয়মই যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকবে। একটা রুব্রিক যখন আমি শুরু করব, সেই রুব্রিকটার প্রথম অক্ষরটা কি সেটা দেখে আমি সেটা ওই চ্যাপ্টারের প্রথমে আছে, মাঝামাঝিতে আছে, না শেষের দিকে আছে, তাহলে আমরা বুঝে নেব, তাহলে তাড়াতাড়ি সেখানে চলে যাব। যে যদি এ দিয়ে হয় তাহলে একেবারে প্রথমে দেখব, যদি এম এন দিয়ে হয় তাহলে মাঝামাঝিতে দেখব, আর ডব্লিউ এক্স ওয়াই যদি হয় তাহলে আমার ওই রুব্রিকের তাহলে শেষের দিকে দেখব। এইটা হলো আমাদের দেখার প্রসিডিউরটা। তারপরে হলো এই সবগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সবগুলো কিন্তু আমাদের এটা এইভাবে থাকে। আমাদের এই বিষয়টা সবচেয়ে বিশেষ করে মনে রাখতে হবে। তারপরে আমাদের গ্রেডিং এর বিষয় আছে, যে কেন্ট রেপার্টরিতে ঔষধগুলোকে 3টা গ্রেডে ভাগ করা হয়েছে। অন্যান্য রেপার্টরিতে সিনথেসিস বা ইয়ার রেপার্টরিতে 4টে গ্রেড আছে, কিন্তু কেন্ট রেপার্টরিতে 3টা গ্রেডে ভাগ করা আছে। কেন্ট রেপার্টরিতে হলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের মেডিসিন গুলো হলো প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষরে লেখা থাকে এবং বোল্ড করা থাকে। সেকেন্ড গ্রেডের মেডিসিন গুলো ইটালিক বা বাঁকা করে লেখা থাকে। থার্ড গ্রেডের মেডিসিন গুলো সাধারণ অক্ষরে লেখা থাকে। ফার্স্ট গ্রেডের মেডিসিনের গাণিতিক মান 3, সেকেন্ড গ্রেডের মেডিসিনের গাণিতিক মান 2, থার্ড গ্রেডের মেডিসিনের গাণিতিক মান 1। তবে মাসুদ ভাইয়ের রেপার্টরি যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা আর একটু সুবিধা আছে, যে মাসুদ ভাই ফার্স্ট গ্রেডের মেডিসিন গুলো লাল কালি দিয়ে লিখেছেন, সেকেন্ড গ্রেডের মেডিসিন গুলো সবুজ কালি দিয়ে লিখেছেন, থার্ড গ্রেডের মেডিসিন গুলো কালো কালি দিয়ে লিখেছেন। তবে এই যে গাণিতিক মানের কথা বললাম, এইটা যখন আমরা রেপার্টোরাইজেশন করব তখন আমাদের প্রয়োজন হবে যে 15টা রুব্রিক নিয়েছি, 15টা রুব্রিক নিয়ে 15টা রুব্রিকের মেডিসিন গুলো, যে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলে 3, সেকেন্ড গ্রেডে হলে 2, থার্ড গ্রেডে হলে 1, এভাবে করে তারপরে টোটাল করে তারপরে আমরা মেডিসিন সিলেক্ট করব। তো সেটা যখন রেপার্টরাইজেশন করব সেই নিয়মগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে কখনো যখন করব তখন আলোচনা করব। এখন আমরা আসি যে একটা রুব্রিক বা একটা লক্ষণ রুগী এসে আমাকে বললেন, তাহলে সেই রুব্রিক, সেই লক্ষণটা রুগীর মুখের কথা আর আমার প্রসেসর দিয়ে প্রসেস করার পরে তারপরে যখন সেই প্রসেস করার পরে তারপরে সেই রুব্রিকগুলো যে কোন চ্যাপ্টারে আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। তো আমরা যদি কেন্ট রেপার্টরিতে যে 37টা অধ্যায় আছে, সেই 37টা অধ্যায় যে সিরিয়ালি কোন জায়গায় আছে এটা যদি আমাদের মেমোরিতে না থাকে, তাহলে আমরা তো এইটা চ্যাপ্টার খুঁজতেই যদি আমার 5-7-10 মিনিট পার হয়ে যায়, তাহলে তো আমি ওই 10টা-15টা লক্ষণ বের করে, রুব্রিক বের করে, সেটা তো আমার জন্য 2-3 ঘন্টা পার হয়ে যাবে। সেটা তো ওইভাবে রুগী তো আমার সামনে বসে থাকবে না, আর সেটা করা সম্ভব না। সেজন্যই চ্যাপ্টার গুলো আমি মনে করি যে চ্যাপ্টার গুলো আমাদের একেবারে 37টা চ্যাপ্টার মুখস্থ থাকতে হবে। শুধু মুখস্থ থাকতে হবে না, আমাদের আঙ্গুলেও, যারা দেখেন কম্পিউটারে কাজ করে তারা কিন্তু কিবোর্ডের দিকে তাকিয়ে কেউ কাজ করেন না, তাকিয়ে থাকেন হলো যেটা লিখবেন সেই ড্রাফটার উপরে, আর কাজ করেন হলো আঙ্গুল দিয়ে। তার মানে আঙ্গুলের মুখস্থ হয়ে গেছে যে হ্যাঁ এই আঙ্গুলগুলো এইভাবে কাজ করছে। হ্যাঁ প্লিজ বলেন, প্লিজ। হ্যাঁ আমিনুর ভাই বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? না ঠিক আছে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো কে করে সেই জন্য আমাদের হাতকে রেপার্টরি, আমি একটা যখন চ্যাপ্টার বের করব, আমাদের 2 হাতের বৃদ্ধাঙ্গুলের প্লেস করে এমন একটা পজিশনে বের করব সাধারণত যেন বড় চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো সরাসরি সেই চ্যাপ্টার বের হয়ে যায়। আর হলো যে
ছোট চ্যাপ্টার হলে যে আগের চ্যাপ্টার বা পরের চ্যাপ্টারে গেছি তারপরে আমি বের করে নিলাম, এই কাজটা আমাদের করতে হবে। তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে অবশ্যই 37টা অধ্যায় মুখস্থ করতে হবে, এবং 37টা অধ্যায় মুখস্থ করবেন ঠিক এভাবে: মাইন্ড, ভার্টিগো, হেড, ডিভিশন, ইয়ার, হিয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রট, এক্সটার্নাল স্টমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, ডিসপোসিডিয়ান, ইউরেথ্রা, ইউরিন, জেনিটাল, ফিমেল জেনিটাল, ল্যারিংস এন্ড ট্রেকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপ্রেশন, চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটি, স্লিপ, পারস্পিরেশন, স্কিন, জেনারেটিস। এক নিঃশ্বাসে যেন আমি বলে ফেলতে পারি, এইভাবে আপনি চ্যাপ্টার গুলো মুখস্থ করবেন। এবং আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে ওই হাত, আমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলে এইভাবে প্র্যাকটিস করাবেন, যে বারবার চেষ্টা করে, আচ্ছা আমরা বের করব, যে কি বের করবো, এক্সট্রিমিটিস, হ্যাঁ এক্সট্রিমিটিস বের হয়ে গেছে, তারপর স্টমাক, এটা বের করলো, এইটা যেন এই হাত বের করে এইভাবে হয়, বারবার এইগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টারটা খুব দ্রুত বের করা যাবে। চ্যাপ্টার আগে বের করতে হবে, তারপরে আমার ফাইন্ড আউট করতে হবে যে এর প্রধান রুব্রিকটা কি হবে। প্রধান রুব্রিকটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে প্রধান রুব্রিকের প্রথম অক্ষরটা কি, তাহলে ওই চ্যাপ্টারের প্রধান রুব্রিকের প্রথম অক্ষরের চিন্তা করে আমরা দ্রুত সেই প্রধান রুব্রিকে চলে যেতে পারবো। প্রধান রুব্রিকের প্রথম অক্ষর যদি এ হয় তাহলে চ্যাপ্টারে প্রথমে, বি হলে তারপরে, সি হলে তারপরে, এইভাবে। কারণ হলে আমরা প্রথমেই সংজ্ঞাতেই আমরা বলেছি যে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে সবগুলো, সেই জন্য ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ওইভাবে সাজানো থাকবে, ডিকশনারিতে যেমন থাকে সেভাবে। তারপরে আমরা এই চ্যাপ্টার গুলো যদি মুখস্থ করি, এই চ্যাপ্টার গুলো মুখস্থ করার পরে আমরা আর একটা বিষয় জানতে হবে, সেটা হলো আমাদের শরীরের রেপার্টরির রুব্রিক গুলো। প্রথমে আছে সমগ্র অঙ্গের রুব্রিক, তারপরে আছে অঙ্গের অংশবিশেষের রুব্রিক। সমগ্র অঙ্গ আর অঙ্গের অংশবিশেষ আমি একটু একটা সমগ্র অঙ্গ আমরা নিয়ে তারপরে আলোচনা করে একটু বুঝিয়ে দিই, যে মাথা হলো, হেড হলো আমাদের সমগ্র অঙ্গ, আর হেডের যে 7টা পার্ট আছে, এই 7টা পার্ট হলো অঙ্গের অংশবিশেষ। যেমন হেডের 7টা পার্ট আছে: বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, লেফট টেম্পল, রাইট টেম্পল, ভার্টেক্স। এই 7টা পার্ট আছে, যে এই 7টা পার্ট হলো অঙ্গের অংশবিশেষ। আমরা যখন কোনো একটা চ্যাপ্টারে যাব, একটা রুব্রিকে যাব, একটা রুব্রিকে গেলে সমগ্র অঙ্গের রুব্রিক গুলো প্রথমে আলোচনা করা আছে, তারপরে সেইটা শেষ হলে তারপরে অঙ্গের অংশবিশেষ গুলো। কারণ হলো সমগ্র অঙ্গের রুব্রিক যদি 20 পৃষ্ঠা ব্যাপী থাকে, আমার যদি রুব্রিকটা হয় অঙ্গের অংশবিশেষ, তাহলে এই 20 পৃষ্ঠা বাদ দিয়ে যাবো। কিন্তু যদি এই নিয়মটা আমার জানা না থাকে, তাহলে তো আমাকে একেবারে শুরু থেকে এই 20 পৃষ্ঠাও লাইন বাই লাইন খুঁজতে হবে, তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না, এবং দ্রুত আমরা রেপার্টরির রুব্রিক গুলো খুঁজে বের করতে পারবো না। সেজন্যই আমাদের এই বিষয়টাও জানতে হবে, যে সাধারণ সমগ্র অঙ্গ আর অঙ্গের অংশবিশেষ এগুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে। কিন্তু এখানে দুটো চ্যাপ্টার আমাদের আছে, যে দুটো চ্যাপ্টারে এই সাব অর্গান গুলো ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো থাকে না, সেটা হলো এক্সট্রিমিটিস এবং ব্যাক। এই দুইটা চ্যাপ্টারে রুব্রিক গুলো আমাদের শরীরে যেভাবে সংযুক্ত আছে, যে সিরিয়ালে সাজানো আছে, ঠিক সেই সিরিয়ালে সাজানো থাকে। প্রথম হলো আমাদের এক্সট্রিমিটিসের ভাগগুলো, সাব অর্গান গুলো দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হলো আপার লিম্স, একটা হলো লোয়ার লিম্স। আপার লিম্স এর মধ্যে হলো শোল্ডার, আপার আর্ম, এলবো, ফরআর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার, এইভাবে। আর লোয়ার লিম্স এর গুলো নেটস, হিপ, থাই, নি, লেগ, অ্যাঙ্কেল, ফুট, টোজ। ব্যাকের সাব অর্গান গুলো সাজানো আছে সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম ও কক্সিক্স। এটা আমাদের শরীরে যেভাবে সাজানো আছে সেইভাবে আর কি। তারপরে আমাদের যেটা জিনিসটা ভাবতে হবে, বের করতে হবে, সেটা হলো এইটা গেল এইটা, তারপরে সাধারণ এবং চরিত্রগত। সাধারণ আর চরিত্রগত বলতে আমরা বুঝি, আমি হেড দিয়েই বুঝাতে চেষ্টা করি, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। মাথা ব্যথা, যখন আমি বললাম মাথা ব্যথা, হেড পেইন, এটা হলো আমাদের সাধারণ।
কিছু বলতে চাচ্ছিলেন কেউ? জি না স্যার। আচ্ছা, এইটা হলো সাধারণ। আর এইটার ক্লাসিফিকেশন যেটা আছে, যে টেনে ধরার মতো ব্যথা, সুচ ফুটানোর ব্যথা, এই বর্ষা বিধার মতো ব্যথা, এই যে ক্লাসিফিকেশন গুলো আছে, এই যে নেচার গুলো আছে, এটা হলো চরিত্রগত। একটা চ্যাপ্টারে গিয়ে একটা রুব্রিক যখন আমরা নেব, সেই রুব্রিকের প্রথম থাকবে আমাদের এই সাধারণ লক্ষণগুলো। সাধারণ লক্ষণগুলো শেষ হয়ে যাওয়ার পরে, মানে সাধারণ রুব্রিকগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে চরিত্রগত শুরু হবে। এই জিনিসটা যদি আমার জানা থাকে, তাহলে অ্যাজ ফর এক্সাম্পল আমার হেড পেইনে যখন যাই, হেড পেইনে 132 থেকে 173 পর্যন্ত এই পৃষ্ঠাগুলো আছে সাধারণ রুব্রিকগুলো। তারপরে 173-এর পরে গিয়ে আছে চরিত্রগত। তাহলে আমার যদি রুব্রিকটা হয় চরিত্রগত, তাহলে আমি 132 থেকে 173 এই সবগুলো পৃষ্ঠা একবারে আমি উল্টিয়ে চলে যাব। এই নিয়মটা আমার জানা আছে বলেই। আর এই নিয়মটা জানা না থাকলে তাহলে তো আমার প্রত্যেকটা খুঁজতে হতো, সেটা তো কোনোভাবেই সম্ভব না, এতগুলো পৃষ্ঠা খুঁজে একটা রুব্রিক বের করা। আচ্ছা, তারপরে আছে সাধারণের মধ্যে আবার ওই যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে সমগ্র অঙ্গ এবং সমগ্র অঙ্গের অংশ বিশেষ। এই সাধারণের মধ্যে কিন্তু সমগ্র অঙ্গ থাকবে প্রথম দিকে, তারপরে অঙ্গের অংশ বিশেষ থাকে তারপরের দিকে। যেমন হেড পেইন এর যে চ্যাপ্টারটা আছে 132 থেকে 153 পৃষ্ঠা আছে সমগ্র অঙ্গ, 153 থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত আছে অঙ্গের অংশ বিশেষ। এই বিষয়টাগুলো যদি আমরা জানি, এটা যদি প্রত্যেকটা রুব্রিকেরই ঠিক এমন আছে, এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সহজে, তাহলে আপনারা দেখেন আমরা খুব দ্রুত রুব্রিকগুলো খুঁজে বের করতে পারি। তাহলে কিন্তু প্রথম যে 16টা স্তরের কথা বলেছি, সেই 16টা স্তরের প্রথম 4টা আমরা যদি ধরি, 1 নাম্বার সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক, 2 নাম্বার সাধারণ অঙ্গের অংশ বিশেষের রুব্রিক, 3 নাম্বার সাধারণ চরিত্রগত সমগ্র অঙ্গের রুব্রিক, 4 নাম্বার চরিত্রগত অঙ্গের অংশ বিশেষের রুব্রিক। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 4টা: 1 সাধারণ সমগ্র অঙ্গ, 2 সাধারণ অঙ্গের অংশ বিশেষ, 3 চরিত্রগত সমগ্র অঙ্গ, 4 চরিত্রগত অঙ্গের অংশ বিশেষ। ওকে, এই 4টা তো বুঝলাম আমরা। এই 4টার মধ্যে তো আমার মনে হয় যদি একেবারে নতুন কেউ এসে থাকেন, তাহলে হয়তো বা একটু সময় লাগতে পারে, না হলে পুরনো যারা আছি 2-3 ক্লাস যারা করেন, তাদের মধ্যে মনে হয় ক্লিয়ার যে এই 4টে বুঝতে পেরেছি। একটু কাইন্ডলি যদি সাউন্ড দেন, যদি আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো অস্পষ্টতা যদি থাকে। আচ্ছা, দেন আমরা এখন বাকি গুলোতে চলে যাব। এই 4টা যে ভাগ করেছি, 4টা স্তর, এই 4টা স্তরের প্রত্যেকটাই সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, এই 4টা ভাগে ভাগ করা আছে। তাহলে আমরা ধরি যে সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক 4 ভাগ, সাধারণ অঙ্গের অংশ বিশেষের রুব্রিক 4 ভাগ, তাহলে 8 ভাগ, চরিত্রগত সমগ্র অঙ্গের রুব্রিক 4 ভাগ, 12 ভাগ, আর চরিত্রগত সমগ্র অঙ্গের অংশ বিশেষের রুব্রিক 4 ভাগে এই 16 ভাগ। এই 16টা স্তর, এই 16টা স্তর যদি আমার মতো কম মেধা সম্পন্ন কেউ থাকেন, তাহলে তাদের জন্য একটু বেশি সময় লাগবে। আর আশা করি অনেকেই আমার চেয়ে অনেক মেধাবী, যার জন্য সহজে বুঝতে পারবেন এবং বুঝে ফেলেছেন হয়তো ইতিমধ্যেই। তবে রেপার্টরির বিষয়টা, রেপার্টরি খুব কঠিন এই কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু খুব সহজ এই কথা বলারও সুযোগ নেই। বিকজ আপনার প্রথম অবস্থায় যখন এটা বুঝতে পারবেন না, তখন আপনার কাছে খুবই কঠিন মনে হবে এবং এর কোনো আনন্দই আপনি পাবেন না। আর যদি একবার বুঝে ফেলেন, রুগী এসে আপনারে কি বলল সেইটা আপনার প্রসেসর দিয়ে প্রসেস করে রেপার্টরিতে রুব্রিক আছে বের করে ফেলতে পারলেন, সেখানে যখন ওষুধ নির্বাচনের কৌশলটা আপনি চোখের সামনে তুলে ধরতে পারলেন, তখন এই যে আনন্দটা, সেই উপলব্ধিটা, সেই রিয়েলাইজেশনটা না আসা পর্যন্ত আপনাদের কাছে রেপার্টরিটা একটু মানে কি খুব বিব্রতকর, খুব কঠিন, খুব মানে একটা ঝামেলাপূর্ণ বিষয় বলে মনে হবে। এবং এই ঝামেলাপূর্ণ বিষয় যারা মনে করেছেন, তারা কিন্তু এমন কথাবার্তাও বলেন যে রেপার্টরির প্রয়োজন নেই, আমার ম্যাথমেটিক্যাল ভালো নলেজ থাকলে রেপার্টরির কোনো প্রয়োজনীয়তাই নেই।
সেজন্যই আমি বিশেষ করে বলি যে ডাক্তার স্যামুয়েল হানিমান তার ম্যাথমেটিকা পিউরাতে আর্সেনিকের 1067টা লক্ষণ উল্লেখ করেছেন। যদি আমার মতো কম মেধাবী হন তাহলে কয়টা লক্ষণ আপনি মেমোরিতে রাখতে পারবেন বলেন? সেই দৃষ্টিকোণ থেকেই আমি বলবো যে সঠিক মেডিসিন সিঙ্গেল মেডিসিন নির্বাচন করে একজন রোগীকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য রেপার্টরি একেবারে অত্যাবশ্যক। এটা হলো আমার অনুভূতি, কারো কারো নিকট এটার দ্বিমত থাকতেই পারে, সেটা কোনো বিষয় না। আর আপনাদের সদয় অবগতির জন্য একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকের সহযোগী, কোনোভাবেই প্রতিযোগী নয়। সকল হোমিওপ্যাথ যদি এই অনুভূতি আমার হৃদয়ে লালন করি তাহলে কিন্তু আমার চলার পথ সহজ হবে, চলার পথ মসৃণ হবে, এবং আমি আমার ভুল ত্রুটি যাই থাক আমি একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। কখনোই প্রতিযোগী ভাবার কোনো সুযোগই নেই। সহযোগী ভাববেন। আপনার পাশে একজনের জায়গায় যদি 10 জন থাকে তাহলে আপনার পেশার জন্য আরো সুযোগ সুবিধা অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু কিছু লোক আমাদের মধ্যে আছে, হোমিওপ্যাথদের মধ্যে আছেন, তারা ঠিক চিন্তা করেন যে নিজে যা বোঝেন তার সে বেশি কেউ বুঝতে পারেন না, এবং নিজে যা বলেন সেটাই। যেমন একজন বলছে যে এই ব্রিক মানে কি রে? তাহলে ব্রিক মানে খাওয়া। ব্রিক মানে খাওয়া কিভাবে? বলছে যে ব্রিক মানে ইট, তাহলে ইট দিয়ে আমরা ঘর বাড়ি করি, সেই ইট যদি আমরা ইট লিখি তাহলে কি সেই খাওয়া? তার মানে ওই কিছু লোকজন আছে এই রকম করে হোমিওপ্যাথিটারে এইভাবে নিয়ে গেছে যে নিজে যেটা বুঝছে তার চেয়ে বেশি আর কিছু, তার চেয়ে পণ্ডিত আর কেউ নেই, সে যাই করতেছে সেটাই তাকে মানতে হবে। এই ধরনের কিছু লোকজন আছেন। তো এগুলো থাকবে, এগুলো থাকা সত্ত্বেও আমাদের যে কাজটা, আমাদের যে লক্ষ্যটা মানুষের কল্যাণ, মানবতার কল্যাণে আমাদেরকে অনন্য অবদান রাখতেই হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই উদ্যোগ, এই প্রচেষ্টা। আসলে তো সবাই, ওই যে একটা কথা আছে না, একটি সুবৃক্ষ যদি হয় কুসুমিত, গন্ধে তার সারা বন হয় আমোদিত, তেমনি সুপুত্র যদি জন্মে একজন, কুলধন্য হয় যেন তাহারই কারণ। তো সেজন্য আমরা যদি সুপুত্র হতে চাই তাহলে আমাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদেরকে হতে হবে। তাহলে আমরা এখন আজকে আমরা রেপার্টরির যে এই 16টা স্তর আছে, একটা রুব্রিক, একটা প্রধান রুব্রিক নিয়ে আমরা সেই স্তরটা আবার একটু ক্লারিফিকেশনে যাই, তাহলে আমাদের জন্য এই ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। এবং ইতিমধ্যে যারা জেনেছি তারা তাদের জন্য আরো প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে। ইমানুল ভাই আছেন? ইমান আলী ভাই আপনি আছেন? জি ভাই আছি, আপনার কথা শুনছি। আচ্ছা, এখন আপনার যদি কোনো মতামত থাকে, আপনার কোনো অনুভূতি থাকে, আপনার যদি কোনো পরামর্শ থাকে একটু কাইন্ডলি বলতে পারেন। না, বর্তমানে নাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগছে। কারণ আপনাদের মধ্যে বিজ্ঞ মানুষের সাহচর্য থাকলে হয়তো আরো অনেক দূর যেতে পারবো, এই প্রত্যাশা আমাদের সবারই আছে। আচ্ছা, আমরা তাহলে, আমি কিন্তু অত বিজ্ঞ না। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হলো আমরা 132 পৃষ্ঠায় চলে যাই। ক্যান্ট রেপার্টরি 132 পৃষ্ঠায়। 132 পৃষ্ঠায় আমাদের হেড পেইন রুব্রিকটা রয়ে গেছে। এখন এই হেড পেইন থেকে আমরা এই যে 16টা স্তর আছে, সেই 16টা স্তরের ক্লাসিফিকেশন গুলো আমরা যে যত দ্রুত বের করতে পারবো, তাহলে অন্য সবগুলো চ্যাপ্টারে সবগুলো রুব্রিক সেইভাবে যদি বের করতে পারি তাহলে আমাদের রুব্রিক গুলো ফাইন্ড আউট করা খুবই সহজ হয়ে যাবে। তো এখন 132 পৃষ্ঠায় দেখেন হেড পেইন শুরু হয়েছে। হেড পেইন যে শুরু হয়েছে, হেড পেইন থেকে প্রথমে আমাদের কথা ছিল যে আমাদের প্রথম যে ভাগটা করেছিল সাধারণ সমগ্র অঙ্গ, তার মানে এখানে হেডের
সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক গুলো এখান থেকে শুরু হয়েছে। পেইন শুরু হলে পেইনের নিচে সব মেডিসিন গুলোর নাম লেখা আছে। তারপর থেকে দেখেন এখানে যে 4টে ভাগ আমাদের করা হয়েছে পরে, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। সাইড হলো পার্শ্ব, টাইম হলো সময়, কন্ডিশন হলো কারণ, এক্সটেন্ডিং হলো বিস্তৃতি বা কোথায় থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হয় কষ্টটা, ব্যথাটা বা সমস্যাটা সেটা। তো এইটার এখানে পেইনের এখানে শুরুতে সাইডটা নেই, সাইডটা অনেক সময় নাও থাকতে পারে। ধরেন মাইন্ড চ্যাপ্টারে আমি সাইড কোথায় পাবো, সেজন্য সাইড নাও থাকতে পারে। এখানে যদি 3টা থাকে তাহলে ওই 3টা। এখানে দেখেন টাইম দিয়ে শুরু হয়েছে। পেইন চ্যাপ্টারের মেডিসিন গুলো লেখা শেষ করে নিচের দিকে একদিন আছেন 132 পৃষ্ঠার ডান কলামের একের নিচে ডে টাইম দিয়ে শুরু হয়েছে। আমার যদি এই হেড পেইনের রুব্রিক গুলো যদি সময় নির্দেশ করে বলে যে সকাল 9টায় আমার মাথা ব্যথা, তাহলে একেবারে প্রথমেই খুঁজবো। আর যদি কন্ডিশন, যে কন্ডিশন মানে কি কারণে মাথা ব্যথা সেটা যদি হয়, তাহলে টাইম শেষ করে গিয়ে তারপরে খুঁজবো। তারপরে যদি যে মাথা ব্যথা এই কপাল থেকে শুরু হয় কান পর্যন্ত ছড়ায়, বা কথা কপাল থেকে শুরু হয় অক্সিপিট পর্যন্ত ছড়ায়, অথবা কপাল থেকে শুরু হয় ভার্টেক্স পর্যন্ত বিস্তৃত হয়, যদি এই বিষয়টা থাকে তাহলে আমরা যে এই হেড পেইন সাধারণের একেবারে শেষের দিকে খুঁজবো। তাহলে আমার এখান থেকে 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত আছে হলো সাধারণ সমগ্র অঙ্গের, এবং এর প্রত্যেকটার মধ্যে আবার এই যে এই 4টা ভাগও করা আছে। এখন আমার প্রথম ডে টাইম বেসলে দেখেন যে টাইম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কন্ডিশন শুরু হয়নি। টাইম শেষ হয়েছে গিয়ে আপনার কোথায়, 135 পৃষ্ঠার ডান কলামের ঠিক মাঝে, ডান কলামের মাঝামাঝি 5 AM। এই ডান কলামের মাঝামাঝিতে শুরু হয়ে শেষ হয়েছে, তারপর থেকে কন্ডিশন শুরু হয়েছে। কন্ডিশন শুরু হয়ে গেলে এখানে আমার কিন্তু ওই যে আবার যেতে হবে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে। কন্ডিশন যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু দেখেন প্রথম রুব্রিকটা অ্যাসিডস ফ্রম এয়ার কোল্ড ফ্রম। the acids from air cold from এটা হলো এ দিয়ে। আমার প্রথম অক্ষর যদি রুব্রিকে প্রথম অক্ষর যখন এ আসে, তখন যদি সি থাকে, ডি থাকে, ই থাকে, তাহলে এইখান থেকে আবার ওই সিরিয়ালি আপনার খুঁজতে হবে যে আমার প্রথম অক্ষর যেহেতু এস দিয়ে, তাহলে এ বি সি ডি এক্স দিয়ে যেখানে শুরু হয়েছে সেখানে গিয়ে খুঁজতে হবে টুকুনের মধ্যে। তাহলে এইখান থেকে এই কন্ডিশন আপনার গিয়ে শেষ হয়েছে 153 পৃষ্ঠার গিয়ে পুরোটাই শেষ হয়েছে, কিন্তু এই কন্ডিশন শেষ হয়েছে 152 পৃষ্ঠার ডান কলামে একটু উপরে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে, আচ্ছা যদি না থাকে তাহলে আমি কন্টিনিউ করছি। এই এখানে এক্সটেন্ডিং শুরু হয়েছে 152 পেজ থেকে, ঠিক 153 পেজের বাম কলামের মাঝে দেখেন বোনস আছে, বোনসের উপরে, কারণ বোনস হলো এটা হলো আমার ওই যে হেডের, কিন্তু শুরুতেই বলেছিলাম যে হেডের, জি বলেন। হেডের 7টা পার্ট, যে সেটা 7টা পার্ট শুরু হচ্ছে, তার অর্থ হলো আমার সাধারণ সমগ্র অঙ্গের রুব্রিক গুলো 153 পৃষ্ঠার বাম কলামের ঠিক মাঝামাঝিতে এসে শেষ হয়ে গেছে। এখান থেকে শুরু হয়েছে অঙ্গের অংশ বিশেষ। আমার রুব্রিক যদি হয় সমগ্র অঙ্গের, তাহলে এর মধ্যে দেখবো 132 থেকে 153 এই পর্যন্ত দেখবো। আর যদি অঙ্গের অংশ বিশেষের হয় তাহলে 153 থেকে 173 পর্যন্ত দেখবো। আমরা এর পরে আলোচনা করেছিলাম যে 173 পেজে গিয়ে আমার চরিত্রগত শুরু হয়েছে। আপনারা যারা আছেন একটু কাইন্ডলি কেউ যদি বের করে দিতে পারেন যে 173 পেজ বলে দিলাম, পেজের কোন জায়গা থেকে শুরু হয়েছে, একটু কাইন্ডলি যদি কেউ একটু বলেন প্লিজ। মিনশানুর ভাই আপনি যদি বলতে পারেন।
রফিকুল ইসলাম তো আছেন, রফিকুল ইসলাম আপনি বলে দেন। স্যার এটা বিটিং থেকে শুরু হয়েছে, কামরানো বোধ। হ্যাঁ, বাইটিং, থ্যাংক ইউ সো মাচ। এই যে কামরানুবোধ থেকে শুরু হয়েছে, বাইটিং থেকে শুরু হয়েছে। এই বাইটিং থেকে শুরু হয়েছে চরিত্রগত। এখানে চরিত্রগতর আর একটা বিষয় আছে, আমরা আগে যেটা বলেছি যে সাধারণ সমগ্র অঙ্গগুলো এখানে শুরু হলো, আর সাধারণ অঙ্গের অংশ বিশেষগুলো 153 থেকে 173 পর্যন্ত হলো। কিন্তু এই চরিত্রগততে এসে একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স হলো, একটা চরিত্র যখন শুরু হলো, একটা চরিত্র শুরু হয়ে সেই চরিত্রের সমগ্র অঙ্গের রুব্রিক গুলো এবং অঙ্গের অংশবিশেষের রুব্রিক গুলো একই সাথে লেখা আছে। এখানে শেষ হলে তারপরে আরেকটা চরিত্র শুরু হবে। দেখেন, বাইটিং যেখানে শুরু হয়েছে, বাইটিং থেকে 2, 4, 6, 8, 10, 11 লাইন, বাইটিং থেকে 11 লাইন, এটা হলো চরিত্রগত সমগ্র অঙ্গের রুব্রিক। এর মধ্যে কিন্তু অঙ্গের অংশবিশেষের রুব্রিক নেই, একেবারে পুরো সম্পূর্ণ মাথার রুব্রিক। আর তার নিচে আছে দেখেন, এই 11 লাইনের পরেই ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স। খেয়াল করেছেন তো? এটা হলো অঙ্গের অংশবিশেষ। আবার বোরিং যখন শুরু হলো, বোরিং ডিগিং, সেটাও এরকম আছে। তারপরে আর রুব্রিক যেগুলো শুরু হবে, বোরিং, তারপরে যেখানে বোরিং গিয়ে বার্নিং হবে, ড্রয়িং হবে, তারপরে আরো যে সমস্ত বার্স্টিং হবে, এই সবগুলো রুব্রিক এইভাবেই আছে। 173 থেকে 221 পর্যন্ত। তার অর্থ হলো হেড, পেইন 132 থেকে শুরু হয়েছে এই প্রধান রুব্রিকটা, 221 পর্যন্ত শেষ হয়েছে। এই যে কয়েকটা ভাগে ভাগ করে সাজানো আছে, এই স্তরগুলো যদি আমরা ক্লিয়ার হই, স্পষ্ট হয়, এই স্তরগুলো যদি আমাদের মধ্যে একেবারে স্পষ্ট হয়, তখনই আমরা যে আমার কাঙ্ক্ষিত রুব্রিকটা কোথায় আছে সরাসরি এক্সাক্ট আমরা সেখানে চলে যেতে পারবো। এখানে রফিকুল ইসলামও আছে, যদিও রফিকুল ইসলাম অনেক এক্সপার্ট হয়ে গেছে, যদিও সে এখনো 4th ইয়ার কমপ্লিট করতে পারেনি, কিন্তু সে মোটামুটি রেপার্টরি অনেকটাই বুঝে। তার পক্ষে এই ব্যাপারগুলো বোঝা সহজ হয়ে গেছে। আপনাদের জন্য সহজ হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে না পারবেন, এই স্তরগুলো বুঝতে না পারবেন, একটা রুব্রিক যখন বললো, একটা রুব্রিক কোনো স্যার আপনারা বের করতে বললেন, অথবা রুগী এসে যখন বললো, আপনি যদি সেটা খুঁজে পেতে আপনার এই স্তরগুলো সম্পর্কে ধারণা স্পষ্ট না হয়, তাহলে আপনি যখন খুঁজে না পাবেন, তখন আপনার কাছে খুব বিব্রতকর হবে, খুব কঠিন মনে হবে। আরে ঠিক আছে, এটা এত ঝামেলা, এসব দরকার নেই। ইভেন কি এমনও দেখা গেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর রেপার্টরি বের করেছেন, কিন্তু রেপার্টরি কিনে রেখেছেন, কিন্তু কিনেছেন কিন্তু রেপার্টরিটা উল্টিয়ে দেখেননি। এমন আমাদের অনেকেই আছে। এই দেখেননি হলো একটাই কারণে, ওনার কিভাবে দেখবেন সেই প্রসিডিউরটা সম্পর্কে সহযোগিতার হাত কেউ বাড়াননি। তবে আমার কথা হলো, আমি যে কয়েকটা দিন পৃথিবীতে আছি, আমি মনে করি এই যে আপনাদের সাথে কথা বলছি, এই কথা বলছি, যে কথাগুলো বলার সুযোগ হয়েছে, আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, আমি মনে করি এই পরিচিতির সুযোগে আমি আমার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করব। আমি আমার হোমিওপ্যাথির রোগী দেখার কৌশলগুলোকে আরো সমৃদ্ধ করতে পারবো। কারণ যে ইমান আলী ভাইয়ের মতো এমন বিশিষ্ট হোমিওপ্যাথ এখানে আছেন, যিনি অসংখ্য বইয়ের লেখক, আপনারা হয়তো ভালোই জানেন, যে অনেকেই জানেন যারা হোমিওপ্যাথি, যেহেতু ওনারা আছেন, যেহেতু তাদের সাথে সম্পৃক্ত হলে, তাদের সাথে পরিচিত হবার সুযোগ হলে আমার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। সেজন্য আমি আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, যে হোমিওপ্যাথি শিক্ষক, ছাত্র, চিকিৎসক, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনার পরিচিতির পরিধি যত বিস্তৃত হবে, আপনার জ্ঞান ভান্ডার তত সমৃদ্ধ হবে, নো ডাউট। সেজন্যই আপনি সবার সাথে সবার ভাব বিনিময়ের যে সুযোগটা, সেই সুযোগটা তৈরি করে নিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা যদি প্রত্যেকের সাথে প্রত্যেকের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করতে পারি, তাহলে আমরা সম্মিলিতভাবে হোমিওপ্যাথির জগতে একটা অবস্থানে ইনশাল্লাহ চলে যাব, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি।
এবং সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে এটা আমি 2-3 দিন হলো একটা লেখা দিয়েছি যে ডাক্তার স্যামুয়েল হানেমানকে না জানলে হোমিওপ্যাথির অন্তর্নিহিত তাৎপর্য বোঝা কঠিন। আমার ফেসবুক গ্রুপে আছে, এখানে আমি আর একটু বোঝাতে চেষ্টা করেছি। এখন এখন যে 132 থেকে 221 পর্যন্ত যে 16টা স্তর সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত যে ব্রিফিংটা দিলাম, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত, কারো যদি কোনো স্পষ্টায়ন, কারো কোনো প্রশ্ন যদি থাকে একটু কাইন্ডলি শেয়ার করবেন, তাহলে আপনাদেরও উপকার হবে। আর আমার জন্যও কোনো গ্যাপ থাকলে বা ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও দূরীভূত করা সম্ভব হবে। স্যার এগুলো বুঝতে পারছি স্যার, কিন্তু অনেকটাই এখনো বুঝতে বাকি আছে স্যার। অনেকটাই, আমি তো বললাম যে আমি তো খুব মেধা তো একেবারে নিম্ন স্তরের, যার জন্যে এই 16টা স্তর বোঝার জন্যে কতজনের নিকট গিয়েছি এবং কন্টিনিউ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস করেছি, 4 দিন 5 দিন এক নাগাড়ে, এরকম ক্লাস করেছি। কিন্তু এত সহজে বোঝাটা একটু ডিফিকাল্ট বটে। কিন্তু একটা বিষয় আমি বলতে পারি, আপনি যদি আপনার প্রচেষ্টা, আপনার আন্তরিকতা, আপনার ইচ্ছা যদি থাকে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আর আমি এই ব্যাপারে আপনাদের একেবারে অভয় দিচ্ছি, যে কোনো সময় যে কোনো ব্যাপারে যুক্তিসঙ্গত সময় আমার সাথে কথা বলবেন। কোথাও আটকে গেলে আমি আমার স্বল্প জ্ঞানের আলোকে চেষ্টা করব সেটা সমাধান দিতে, যদি আমার জটিল কোনো ব্যস্ততা না থাকে, মারাত্মক কোনো ব্যস্ততা না থাকে, তাহলে আমি সাথে সেজন্যই আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি আজকে যে অবস্থানে আছেন, আপনার প্রচেষ্টা থাকলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। মিনসানুর ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। ওয়ালাইকুম আসসালাম। এই তো স্যার, মানে প্রত্যেক দিনে এগুলো একটু রিভাইজ করছেন। এবার যেটা আছে আমাদের সামনে রেপার্টারিটা রাখতে হবে। আমাদের এই যে শিটটা আছে স্যার আপনার দেওয়া, এই শিটটা আমাদেরকে ফলো করতে হবে, দেখতে হবে আবার ক্লাস ছাড়াও অন্য সময়। এই শীটটা আমি রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ বলেন বলেন। একদিনে তো স্যার বোঝা যাবে না, এইগুলো একটু নিজে চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে, তাহলে ঠিক সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের ব্যক্তিগত স্তরে সেইটা বুঝে তখন সমস্যা হলে স্যার প্রশ্ন করতে হবে। এবং তাছাড়াও স্যার আপনি যে প্রত্যেকের একটু পার্সোনাল কন্ট্যাক্ট নম্বরটা দেওয়ার জন্য বলেছেন, তাহলে সে অনুযায়ী আপনাকে ফোন দিলে স্যার আপনি সময় থাকলে আপনি হেল্প করবেন ততক্ষণ আছে স্যার। তা আমাকেও বলেছেন স্যার গতকালকে। ধন্যবাদ। ওয়েলকাম। এখন আর যেটা স্যার ওই 37টা অধ্যায় স্যার একটু যদি বলেছিলেন যে ওইটা একটু আলোচনা করে দিবেন। আচ্ছা, 37টা অধ্যায় নিয়ে আমরা ঈদের পরে একদিন শুধু 37টা অধ্যায়টা খুব সহজে মেমোরাইজড করা সম্ভব, এই টেকনিক গুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলে ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে। যেটা আমি মনে করি যে এই কৌশলগুলো ওইভাবে যদি একটু আলোচনা করা যায়, এই 37টা অধ্যায় অটোমেটিকলি আপনার মেমোরিতে চলে আসবে। আর সবচেয়ে বড় কথাগুলো যে ওইভাবে তো আমাকে মনে রাখতেই হবে, ওইভাবে একটু নিজে চেষ্টা না করলে তো হবে না। আপনারা যদি একটু ভালো করে দেখেন, যে আমি যদি খুব সংক্ষেপে বলি যে ডাক্তার স্যামুয়েল হানেমান 36টা বছর 1785 থেকে
1821, এই 36টা বছর কত অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন যে সহ্য করেছেন, আপনারা যদি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করেন, তার এই অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন সহ্য করার যে পরিধিগুলো আপনি কি করেছেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি যে হোমিওপ্যাথিতে সফল হতে চান, তাহলে আপনি কতটুকু এর জন্য আপনি কি দিয়েছেন, হোমিওপ্যাথি আপনাকে কি দিল সেটা প্রশ্ন করার আগে আপনার নিজে হোমিওপ্যাথির জন্য কতটুকু করেছেন, কতটুকু সহযোগিতা করেছেন, কতটুকু পরিশ্রম করেছেন, আপনি নিজে চিন্তা করেন। কারণ উনি এই 36টা বছর এমনও সময় গিয়েছেন যে উনি কাপড় কাচার সাবান কিনবেন এই পয়সা ওনার ছিল না। অথচ এই 1821 সালে কোথেনের মেয়র ডিউক যখন ওনার নিশ্চয় ওনার অনুমোদনটা দিলেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করার, ঠিক সেই সম্ভবত 30 নভেম্বর 1821 থেকে 30 নভেম্বর 1821 ডিউক তাকে অনুমোদন দিলেন, এবং ওইটাই হলো জার্মানিতে সর্বপ্রথম সরকারি অনুমোদন। তার আগ পর্যন্ত উনি এক জায়গায় কোনো জায়গায় আছে যে 2 দিনও থাকতে পারেননি, কোনো জায়গায় আছে নির্যাতনের ক্ষেত্রে 2 দিনে ওখানে অবস্থান করতে পারেননি। সেক্ষেত্রে আপনি কতটুকু করেছেন হোমিওপ্যাথির জন্য, আপনি হোমিওপ্যাথি সফল হতে চান, তাহলে আপনার তো কিছু অংশগ্রহণ, আপনার কিছু পার্টিসিপেশন, আপনার অবদান থাকতে হবে। তাহলে আপনি নিজে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যে আপনি সফল হতে চান। তারপরে কিন্তু উনি বাংলাদেশি টাকার প্রায় 16 থেকে 20 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করেছেন এই 1821 পর থেকে, এবং নীতি নৈতিকতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেই। এখানেই আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখি যে এই বিষয়টা আপনারা যদি বিবেচনা করেন তাহলে চিন্তা করবেন যে আমি হোমিওপ্যাথির জন্য কতটুকু ইনভেস্ট করলাম, আর হোমিওপ্যাথি থেকে আমি আউটপুট আপনার কতটুকু পাচ্ছি, কতটুকু প্রত্যাশা করি। আমি যদি পার মান্থ 1 লাখ টাকা পার মান্থ হোমিওপ্যাথি থেকে উপার্জনের প্রত্যাশা করি, তাহলে আমার ইনভেস্টমেন্টটা কি, এটা আগে প্রশ্ন করেন, তারপরে আপনি কতটুকু পেলেন না পেলেন। আমরা অনেকেই মনে করি যে ওই শুধু 2-1টা চেয়ার আর এক টেবিল, ইভেন কি এমনও আছে যে টেবিলের 3 ঠ্যাং আছে, 3 পায়ে আছে, এরকমও আছে হোমিওপ্যাথ। বড়ই দুঃখজনক, আমরা ইনভেস্ট করতে চাই না, অথচ আমরা পড়াশোনা করতে চাই না, কিন্তু রেজাল্ট প্রথম শ্রেণী পেতে চাই। এগুলো চিন্তা করে আমাদেরকে এগোতে হবে যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে আমাকে কিছু অর্জন করতে হলে, কিছু পেতে হলে, হোমিওপ্যাথিতে আর্ন করতে হলে আমার কি করণীয় আছে। মেন রুব্রিক, সাব রুব্রিক এবং সাবের সাব, এই বিষয়গুলো কিছু বোঝার আছে। কারণ অনেক সময় আমরা সেটা হয়তো বুঝতে পারবো না যে কোনটা সাব এবং কোনটা সাবের সাব। মেনটা তো স্যার বোঝা যাবে অনেকটাই, ওটা দিয়ে সবগুলোই বড় হাতের দিয়ে লেখা আছে। মেইনটা বোঝা যাবে, এটা সাবের ছাপ, তার ছাপ, এগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং প্র্যাকটিস। এখনো তো আমি নিজেও তো অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা আসলে কোনটার ছাপ, কোনো রুব্রিক এখনো বলে যাই। সুইজারল্যান্ডের ডাক্তার পিয়ার স্মিথ উনি মন্তব্য করেছেন যে আমি প্রতিদিন অন্তত 50 বার রেপার্টরি ঘাটাঘাটি করে ওষুধপত্র দিই, মানুষের চিকিৎসার ক্ষেত্রে দিই। তো আমি 50 বারের মধ্যে আপনি দিনে কয়বার রেপার্টরি ঘাটেন আপনি চিন্তা করেন। আপনি যদি সেটা চিন্তা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ, আমরা ইনভেস্ট আমার কতটুকু আর আমি কতটুকু আউটপুট পেতে চাচ্ছি। আমিনুর রহমান ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এখানে আরিফ রব্বানি আছো? জি স্যার। রেপার্টরি সম্পর্কে, হোমিওপ্যাথি সম্পর্কে, ক্লাস সম্পর্কে, এই খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির ক্লাস সম্পর্কে যদি তোমার কোনো মতামত থাকে একটু কাইন্ডলি শেয়ার করো সবার উদ্দেশ্যে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি স্যার, আমি তো রেপার্টরি সম্পর্কে কিছুই জানতাম না, একেবারেই জিরো অবস্থায় ছিল। তো আলহামদুলিল্লাহ আপনার সান্নিধ্যে আসার পরে, আপনার এই গ্রুপে ক্লাসগুলো করার পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই
মোটামুটি শিখতে পেরেছি। এখনো তো অনেক কিছু বাকি আছে, মোটামুটি কিছুটা শিখতে পেরেছি। তো এটা প্রচুর প্র্যাকটিস দরকার। আসলে আমাদের দেখেছি যে একদিন বের করার পর আরেকজন অনেক সময় ভুলে যায় যদি প্র্যাকটিসে না থাকে। এজন্য সবার উদ্দেশ্যে এটাই পরামর্শ যে রেপার্টরি আসলে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে রেপার্টরি, ম্যাথ যেমন প্র্যাকটিস ছাড়া হয় না, রেপার্টরি এরকম প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা খুব কঠিন না, সহজ হয়ে যাবে। আর স্যার আমাদেরকে প্রতিনিয়ত যে উৎসাহ দিচ্ছেন এবং সপ্তাহে 3টা ক্লাস নিচ্ছেন, তো আশা করি ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। If a seed cannot survive beneath dark soil, it can never grow into a tree. বীজ যদি অন্ধকার মাটির নিচে চাপা পড়তে না শিখে তবে সে কখনো গাছ হয়ে জন্ম নেবে না। তাহলে আমাদেরকে ভালো হোমিওপ্যাথ হতে হলে অর্গানন অফ মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন, রেপার্টরি, অ্যানাটমি, ফিজিওলজি, এ সবগুলো সম্পর্কে, প্যাথোলজি, এগুলো সম্পর্কে অন্তত বেসিক একটা ধারণা আমাদের গ্রহণ করতেই হবে। আমরা সেই বেসিক ধারণা যদি গ্রহণ করতে না পারি তাহলে আমরা কখনোই ভালো হোমিওপ্যাথির কথা চিন্তাই করতে পারি না। আর হোমিওপ্যাথিতে কেন ব্যর্থ হই? হোমিওপ্যাথিতে ব্যর্থতার অন্যতম কারণই হলো আমাদের নিজের অর্জনটা কি নিজে অর্জন করতে চাই না, কিন্তু আমরা ফলটা পেতে চাই। পড়াশোনা করতে চাই না, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে সর্বপ্রথম ফার্স্ট স্ট্যান্ড করতে চাই, কিন্তু পড়াশোনা করতে চাই না। সেজন্যই আমার নিজের এই অনুভূতিটা তৈরি করতে হবে, হোমিওপ্যাথির প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করতে হবে। এই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যদি তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন। আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আর আমি বিশেষ করে মিনসানুর ভাইরে পরে জানিয়ে দেবো যে ঈদের পরে কোনো একদিন এই 11:30টার দিকেই 37টা অধ্যায় কিভাবে খুব সহজে মেমোরাইজড করা যায় সে টেকনিকটা, সেই কৌশলটা সম্পর্কে ঈদের পরে ইনশাল্লাহ একদিন আলোচনা করব। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ আজকের মতো শেষ করব। আর আমি স্ক্রিনে শেয়ার নিচ্ছি, স্যার আপনার যেটা এখানে আচ্ছা, আর যে নাকি যে শব্দ করছে শোনা যাচ্ছে না আপনার, আবার একটু বলেন। হ্যাঁ বলেন, এখন বলেন। স্যার দুটো ডিভাইস কাছাকাছি থাকলে স্যার ইকো হয়ে যায়, সমস্যা হয়। তো স্যার ওই যে এখানে আমি স্যার ওই হেড চ্যাপ্টারের যেটা পেন দিয়ে আছে সেটার সাব এবং সাবের সাব এইখানে যে সাজানোটা আছে স্যার একটু যদি আলোচনা করেন আর কি স্যার, এইটা সকলের বোঝার জন্য আছে যে এই যে সাজানোটা এটা কোনটা কোনটা সাব হবে স্যার, এই যে আর কি স্যার স্ক্রিনে স্যার করেছে স্যার আপনার সিস্টেম। ওই যে 7 নম্বরে যেটা দেয়া আছে। জি স্যার। 7 নম্বরে এটা যেটা দেয়া আছে সেটা হলো, ধরেন এটা এখানে বোঝার চেয়ে আপনি যদি আমার রেপার্টরিতে সরাসরি বুঝেন তাহলে বোঝা যাবে। তারপরে এখান থেকে বোঝা যাবে পেইন যে প্রেসিং যে পেইনের সাব, এটা তো ঠিকই বুঝতে পারছেন। আর ফরহেড যে প্রেসিং এর চাপ সাব, সেটাও তো বুঝতে পারছেন, কারণ প্রেসিং যখন হয়েছে তখন ফরহেড এই সমগ্র অঙ্গের যেটা ছিল সমগ্র অঙ্গেরটা বাদ দিয়ে অঙ্গের অংশ বিশেষ আসছে, এটা হলো প্রেসিং এর সাব। ফরহেডের সাব মর্নিং এর সাব রাইজিং এর সাব এমএল। তারপর এখানে দেখেন যে রাইজিং আফটার আর ওয়াকিং একই লেভেলে আছে, এটা কিন্তু কেউ কোনোটার ছাপ না। এটা কিন্তু এই দুটাই রাইজিং আফটার ওয়াকিং, এই দুটোই কিন্তু মর্নিং এর সাব। তারপর আপনি এইভাবে
চিন্তা করলে যদি আপনি ওই রেপার্টরিতে যান, এইখানে জাস্ট বোঝানোর জন্য হেডের এইটুকুন দেওয়া হয়েছে। রেপার্টরিতে যদি যান তাহলে রেপার্টরি থেকে যদি আপনি স্পেসিফিক্যালি এইটা খুঁজেন, এটা তার নিচে ধরেন প্রেসিং এর নিচে ফরহেড আছে, ফরহেডের এখানে আরো সাব আছে, সেই সাবগুলো যদি দেখেন সেইগুলো ক্লাসিফিকেশনে আপনি গেলে সহজে শীট থেকে আপনি ওইভাবে একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন না। এখানে জাস্ট একটা নমুনা দেয়া আছে। এটা যদি আপনি রেপার্টরিতে যান, যে রেপার্টরি আপনি 132 পৃষ্ঠায় যদি যান, 132 পৃষ্ঠা আপনি দেখেন, এই রেপার্টরিতে 132 পৃষ্ঠায় যখন যাবেন তখন আপনি বের করেন যে আপনি এখান থেকে আমাকে বলেন যে আপনি এখানে কোনটা বুঝতে পারছেন না, যে কোনটার সাব কোনটা। আরিফ রব্বানী কিছু বলবে? জি স্যার। হ্যাঁ, এখানে বলো। স্যার এই যে আমরা শীটে যেটা দেখতে পাচ্ছি স্যার 2 নম্বর পেজে, এটা স্যার ছোট্ট একটা কৌশল, যদি যেটা বলছিলেন আগে, যে হ্যাঁ। প্রধান রুব্রিক থেকে একটু ডানে এগিয়ে থাকবে সাব। হ্যাঁ 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 প্রত্যেকটার ক্ষেত্রে এরকমই হবে, যেমন পেইনের থেকে একটু সামনে আগে এগিয়ে ডান দিকে প্রেসিং, ডান দিকে। পেইনের সাব। হ্যাঁ হ্যাঁ পেইনের সাব। প্রেসিং থেকে একটু ডান দিকে এগিয়ে সামনের দিকে থাকলে এটা প্রেসিং এর সাব হচ্ছে ফরহেড। ফরহেড। আর ফরহেড হ্যাঁ, থেকে যেহেতু মর্নিং একটু ডান দিকে এগিয়ে আছে, এই জন্য ফরহেডের সাব হচ্ছে মর্নিং। আর স্যার যে পেইন থেকে সোজা নিচে শুটিং এবং সিটিং, স্টিচিং, স্টিচিং স্টিচিং হ্যাঁ শুটিং এবং স্টিচিং, এটা যেহেতু একই লেভেলে আছে, এটা কোনোটার সাব না, এই দুইটাই এটা সরাসরি ওই পেইনের সাব, প্রধান রুব্রিকের সাব। জি স্যার। এইটাগুলো প্রধান রুব্রিকের সাব, আবার অথবা হতে পারে কোনো একটা অর্গান আছে সেই অর্গানের সাব। সেজন্য এখান থেকে যেটুকুন বোঝা যাচ্ছে এর চেয়ে আমার সহজে বোঝা যাবে হেড পেইন চ্যাপ্টারে গিয়ে। মিনশানু ভাই আপনি বলেন যে হেড পেইন 132 পৃষ্ঠায় আছেন, 32 পৃষ্ঠা থেকে উল্টে আপনি বলতে চেষ্টা করেন যে আপনি কোনটার কোন সাব বুঝতে পারেননি, সেখানে বলেন, তাহলে সবার জন্য এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 132 পৃষ্ঠায় পেইনের সাব ডে টাইম, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? ডে টাইম, মর্নিং, এটা কিন্তু ডে টাইম মর্নিং এই দুটোই কিন্তু পেইনের ছাপ। এটা বুঝতে আপনাদের কারো সমস্যা আছে কিনা? মিনশান ভাই আপনি বুঝতে পেরেছেন কিনা? সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আপনারে বলি যে 135 পৃষ্ঠায় আসেন। 135 পৃষ্ঠায় দেখেন অ্যাসিডস ফ্রম এয়ার কোল্ড ফ্রম, এই দুইটা কার সাব বলেন? কোন রুব্রিকের সাব? 135 পৃষ্ঠায় ডান কলামের মাঝে যেখানে কন্ডিশন শুরু হলো, অ্যাসিডস ফ্রম এয়ার কোল্ড ফ্রম, হ্যাঁ এটা পেইনের সাব। কিন্তু এখানে এই যে অ্যামেল, ওয়াকিং ইন, ড্রাফট অফ ফ্রম, এগুলো কিন্তু পেইনের সাব না, এই সবগুলো কিন্তু এয়ার কোল্ড ফ্রমের সাব। অ্যামেল, ওয়াকিং ইন, হোয়াইল, ড্রাফট ফ্রম, এই সবগুলো কিন্তু এয়ার কোল্ড ফ্রমের সাব। আবার এয়ার কোল্ড আর এয়ার ওপেন এ দুটোই কিন্তু পেইনের সাব। আমাদের হ্যাঁ স্যার 7 নাম্বার যে ওই পেজটা যে দেখাচ্ছিলেন,
হ্যাঁ, হ্যাঁ, ওইটা যে স্যার বোঝালো, ওইটা একটু আরেকবার একটু ভালো করে বলে দিত স্যার। ওইটা বুঝতে পারলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এই 7 নম্বরে যেটা দেয়া আছে সেটা হলো যে ওই আমরা যেটার স্যার সংজ্ঞাতে যেটা বের বলি, করেন আগে। স্যার মেনশন ভাই একটু বের করেন ওই পেজটা আগে। চলে এসেছে স্যার। স্যার দেখা যায় এবার। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে যে পেইন দেয়া আছে, আপনি যদি আমাদের রেপার্টরিতে চলে যান, রেপার্টরিতে চলে গিয়ে পেইন প্রেসিং আছে হলো 188 পেজে। পেইন প্রেসিং, তার আগে অনেক রুব্রিক আছে, এটা একটা রেফারেন্স হিসাবে দেয়া হয়েছে শুধু। এই প্রেসিং যে দেয়া আছে, এই প্রেসিং এর নিচে আপনি ফরহেড যেখানে দেয়া আছে সেটা কিন্তু অনেক পরে। আপনি ফিজিক্যালি যদি দেখেন যে পেইন প্রেসিং ফরহেড আছে হলো এই 100, পেইন প্রেসিং শুরু হয়েছে 188 পেজে পেইন প্রেসিং। আর প্রেসিং এর সাব সেটা হলো ওখানে যেটা দেয়া আছে ফরহেড, সেটা হলো 192 পেজে। আচ্ছা, 192 পেজে যখন দেয়া আছে, 192 পেজে তারপরে ফরহেডের সাব মর্নিং দেয়া আছে, সেটা কিন্তু 193 পেজে এই ডান কলাম থেকে শুরু হয়েছে, 193 বাম কলামের একেবারে উপরে। এইখানে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে এইটা আপনি রেপার্টরিতে এসে তারপরে এইটা দেখবেন, তাহলে আপনার জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো তারপরে ফরহেডের যে সাবগুলো আছে সেই সাবগুলো তো আবার ওইভাবে সিরিয়ালি নাই, কিন্তু রেপার্টরিতে যখন আপনি যাবেন, রেপার্টরিতে এই সাবগুলো একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেই জন্য শীটে যেটা দেয়া আছে, শীটেরটা আপনি রেপার্টরিতে যখন যাবেন, রেপার্টরিতে আপনার বোঝা আরো সহজ হবে এবং রেপার্টরি থেকে ফাইন্ড আউট করা আরো সহজ হবে। জি স্যার, এইখানকার ওই নিয়ম অনুসারে এইখানটাই দেওয়া আছে। জি জি জি, সেইটা আপনি এইটার একটু রেফারেন্স ধরে রেপার্টরিতে খুঁজবেন। এবং আমি আপনাদের তো সবারই রিকোয়েস্ট করেছি যে আপনি নিজে নিজে এই 16টা স্তর প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে একটা মেইন রুব্রিক ধরে সেই মেইন রুব্রিক থেকে আপনি বের করতে চেষ্টা করবেন। যেখানে আটকে যাবেন সেখানে দরকার হলে আমার সাথে কথা বলেন, স্যার এখানে গিয়ে এসে আটকে গেছি। আমি যদি খুব ব্যস্ত না থাকি বা অথবা যত ব্যস্তই থাকি, 1-2 মিনিট যদি সময়ের মধ্যে সেটা সম্ভব হয়, সেটা উত্তর সাথে সাথে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে ইনশাল্লাহ শেষ করব। জি স্যার। দেখেন, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, উজ্জীবিত করা। কথা দিয়ে একটি মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া একটা মানুষকে বাঁচানো যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, আর কথার মাধ্যমে নিজের অকৃত্রিম ভালোবাসাকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে সম্মিলিতভাবে মানব কল্যাণে অনন্য অবদান রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখুন। আমি শুরুতেও বলেছি, আবারও শেষে বলছি, আমাদের মধ্যে যদি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্কে দৃঢ় থেকে দৃঢ়তর হয়, আমাদের এই সম্পর্ক যদি 2 জনের থেকে 5 জন, 5 জনের থেকে 10 জন, 10 জনের থেকে 1000, 1000 থেকে 10,000, 50,000 লোকের সাথে, আমাদের হোমিওপ্যাথির সাথে আমাদের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক অটুট
গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জ্ঞান ভান্ডার অবশ্যই সমৃদ্ধ হবে এবং আমরা সম্মিলিতভাবে হোমিওপ্যাথির অগ্রযাত্রায় অনন্য অবদান রাখতে অবশ্যই সম্ভব হবে, সক্ষম হব। কিন্তু সেই ক্ষেত্রে দরকার হলে আমাদের প্রত্যেকের আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। পরম করুণাময় মহান আল্লাহ পাক আমাদের এই অনুভূতি, এই উপলব্ধি, এই তৌফিক আমাদের দান করুন। সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা রেখে আপনাদের সকলের শারীরিক মানসিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটি আয়োজিত আজকের এই শুরু থেকে এই ক্লাস থেকে শেষ করছি। আপনাদের প্রতি আবারও প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।